আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের, প্রধান উপদেষ্টার বৈঠক শেষে জানালেন তাহের। তত্ত্বাবধায়ক সরকার চায়নি বিএনপি, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে, বললেন আসিফ নজরুল। নিষেধাজ্ঞার সুযোগে ইলিশ ধরে নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা, অভিযোগ মৎস্য উপদেষ্টার। চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস ভাঙচুর। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেই নিশ্চয়তা পাওয়ার পর স্বাক্ষর করবে এনসিপি। বুধবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে আর কি বিষয় আলোচনা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ চেয়েছেন তারা। মামলাগুলোর কি অবস্থা, কতদিনে কোন প্রক্রিয়ার মাধ্যমে তা সম্পন্ন হবে সেটা জানতে চেয়েছেন। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে কথা বলেছেন, সরকারের কাছে এনসিপির অবস্থান তুলে ধরেছেন। জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেটা নিশ্চিত হওয়ার পর তাতে স্বাক্ষর করবেন তারা। নাহিদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে একটি সাংবিধানিক আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা প্রধান উপদেষ্টাকে করতে হবে, কোনোভাবেই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে দিয়ে হবে না। নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ বলেন, ইসি গঠন প্রক্রিয়া ও তাদের বর্তমান আচরণে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নেই। সাংবিধানিকভাবে কাজ করার কথা থাকলেও কমিশন তা করছে না। কারো প্রতি পক্ষপাত এবং কারো প্রতি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। এজন্য ইসি পুনর্গঠন হওয়া প্রয়োজন। প্রতীকের বিষয়ে নাহিদ বলেন, প্রতীক না থাকলে এনসিপি কি দিয়ে নির্বাচন করবে? এছাড়া জনপ্রশাসন ও উপদেষ্টা পরিষদ বিষয়ে কথা বলেছেন বলেও জানান তিনি। নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সার্জিস আলম, সামান্তা শারমিন ও খালিদ সাইফুল্লাহ। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একথা বলেন। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন, সেই সাথে নির্বাচনের আগে যে সংস্কারগুলো জরুরি তা সম্পূর্ণ করার জন্য সরকারকে জানিয়েছেন। সনদ বাস্তবায়ন নিয়ে অনেক কথা হচ্ছে, এটি আদেশ আকারে জারি করার কথা বলা হয়েছে, কারণ অধ্যাদেশ খুবই দুর্বল। ডাক্তার তাহের বলেন, এই বিষয়ে অনেক বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বসা হচ্ছে, তারা বসেছেন, সরকারও বসেছে, সবাই আদেশের কথা বলেছে। আদেশের ভিত্তিতে গণভোট হবে। বিএনপি প্রথমে গণভোটে দ্বিমত করলেও এখন সম্মত হয়েছে, এজন্য বিএনপিকে ধন্যবাদ। তিনি বলেন, বিএনপি গণভোট নিয়ে একটি জটিলতা তৈরি করছে। তারা জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে চায়, অথচ গণভোট আর জাতীয় ভোট আলাদা। গণভোটের মাধ্যমে রিফর্ম কমিটি আলাদা হবে, আর জাতীয় ভোটের মাধ্যমে দেশ চলবে। 70 থেকে 80% সরকারি কর্মকর্তা কর্মচারী একটি দলের আনুগত্য করছে জানিয়ে ডাক্তার তাহের বলেন, সরকারি অফিস, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে অধিকাংশ কর্মকর্তা কর্মচারীরা একটি দলের আনুগত্য করছে। অন্তর্বর্তী সরকারকে বলেছেন, এসব জায়গায় বদলি বা পদায়নের মাধ্যমে ভারসাম্য আনতে হবে। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সরকারকে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যান জামায়াতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দল। সন্ধ্যা 6টার দিকে মোহাম্মদ তাহেরের নেতৃত্বে যমুনায় যান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকায় চেয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিএনপি চেয়েছে ইন্টিরিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করেন, নিরপেক্ষ ভূমিকা পালন করেন। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য এখন থেকে প্রশাসন বা অন্য কোনো জায়গায় বড় বড় বদলির বিষয়টা প্রধান উপদেষ্টা নিজে দেখবেন বলে নিশ্চিত করেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় বা আস্থার সংকট তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, মাঠে ঘাটে আস্থার সংকট হয়েছে কিনা তা জানা নেই তার। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে, এ কারণেও হয়তো এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখা গেলে এ বিষয়ে সকল সংশয় খুব দ্রুত কেটে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে ভারত থেকে জেলেরা এসে বঙ্গোপসাগর যখন ফাঁকা থাকে তখন ইলিশ মাছ ধরে নিয়ে যায়, একথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, সাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পর কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে তারা। বুধবার দুপুরে সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। নিষেধাজ্ঞার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ইলিশ ধরা ও ইলিশের বাজার বসার খবরের সত্যতা স্বীকার করে তিনি বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। একাধিক স্থানে জেলেদের হামলার শিকার হতে হয়েছে আইন প্রয়োগকারী সদস্যদের। এছাড়া সীমাবদ্ধতার কারণে আমরা সকল জেলের জন্য পর্যাপ্ত চালের ব্যবস্থা করতে পারিনি। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ের দোস্ত বিল্ডিংয়ে কার্যক্রম নিষিদ্ধ উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে 30 থেকে 40 জনের একটি দল দোস্ত বিল্ডিংয়ে এসে হামলা ও ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে তারা ভবনটিতে থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ও মুজিব সেনা কার্যালয়ে অবস্থান নেয়। তাদের হাতে ছিল হকি স্টিক ও লাঠিসোঁটা। এ সময় কার্যালয়ের আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়। ঘটনার বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুল করিম বলেন, রাতে খবর পেয়েছি, ঘটনা যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। এদিকে এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন দাবি করেন, স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ অবৈধভাবে ভবনটি দখল করে রেখেছিল। সরকার পরিবর্তনের পর কিছুদিন কার্যালয়টি বন্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা রাতে এখানে মিটিং করত। তিনি আরও জানান, 36 জুলাই নামের একটি সংগঠন মঙ্গলবার ভবনটি তল্লাশি চালিয়ে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ইন্দিরা গান্ধীর ছবি, বিছানা, টেবিল, চেয়ার ও পানির বোতল উদ্ধার করে। দোস্ত বিল্ডিং নামে ভবনটিতে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট 41টি কার্যালয় রয়েছে। ভবনটির প্রকৃত মালিক একজন বিহারি, যিনি মুক্তিযুদ্ধের সময় দেশ ত্যাগ করেন। পরে ভবনটি বিভিন্ন রাজনৈতিক দল দখল করে নিজেদের কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছে। 1991 সালে চট্টগ্রাম জেলা প্রশাসন ভবনটি জাকির হোসেন নামের এক ব্যক্তিকে লিজ দিলেও আইনি জটিলতার কারণে তিনি তা দখলে নিতে পারেননি। বর্তমানে ভবনটির মালিকানা নিয়ে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।